আসসালামু আলাইকুম। স্বাগতম ফ্রি অনলাইন স্কুলে। আজকে আমি তোমাদের সামনে যে বইটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার যে গার্হস্থ্য বিজ্ঞান বই রয়েছে সেই গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের সেকেন্ড পার্ট বইটি নিয়ে। তো আমি তোমাদের সাথে আজকে যে টপিকসটি আলোচনা করব সেকেন্ড পার্ট বইয়ের, সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড পার্ট বইয়ে তোমরা লক্ষ্য করে দেখেছো যে এটি দুটি বিভাগে বিভক্ত, একটি হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগে। তো তোমাদের যে ক বিভাগ রয়েছে, ক বিভাগটি হচ্ছে শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক। এই শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক বিভাগের ষষ্ঠ অধ্যায়ে আমি তোমাদের গত যে ক্লাসটি নিয়েছিলাম সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্লাসিফিকেশনে আমরা দেখেছিলাম, এখানে বেশ কয়েকটি ক্লাসিফিকেশন দেখেছি যে এখানে হচ্ছে প্রতিভাবান শিশু, প্রতিবন্ধী শিশু এবং অটিস্টিক শিশু, যে তিনটি আমরা ক্লাসিফিকেশন দেখেছি। সেই ক্লাসিফিকেশনের প্রথম দুটি নিয়ে আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম, প্রতিভাবান শিশু এবং প্রতিবন্ধী শিশু নিয়ে। অটিস্টিকটা নিয়ে আলোচনা করিনি, অটিস্টিকটা নিয়ে আমি তাই আজকে তোমাদের সামনে এই অটিস্টিক নিয়ে আলোচনা করব। তো অটিস্টিক শিশু নিয়ে যে আলোচনা করি তার আগে যদি বলতে হবে যে আমাদের সমাজে তো সব শিশুই তো স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না। আমরা যদি দেখি যে 100 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে প্রতিবন্ধীদের মধ্যে পড়ে। তো এই প্রতিবন্ধীর মধ্যে আমরা ভাগ দেখেছি প্রতিভাবান, প্রতিবন্ধী এবং অটিস্টিক। তো অটিস্টিকটা আসলে কি? অটিস্টিক হচ্ছে অটিজম দ্বারা যেসব শিশু আক্রান্ত সেই শিশুগুলোকে কিন্তু অটিস্টিক বলা হচ্ছে। তো এই যে অটিজমটা আসলে কি? অটিজম হচ্ছে মস্তিষ্কজাত, অটিজম হচ্ছে মস্তিষ্কজাত একটি স্নায়বিক সমস্যা, যা আমাদের মস্তিষ্কের মধ্যে যে স্নায়ুতন্ত্রগুলো রয়েছে এই স্নায়ুতন্ত্রগুলোর বিন্যাসের যে একটি সমস্যা থাকে, এই সমস্যাটা হচ্ছে অটিজম। আর এই অটিজম দিয়ে যেসব শিশু আক্রান্ত হয়ে থাকছে, অটিজম দ্বারা যেসব শিশু আক্রান্ত তাদেরকেই বলা হচ্ছে অটিস্টিক। তো এই অটিস্টিক শিশুরা কীরকম হয়? এরা সাধারণত সাধারণ কর্মক্ষম হয় না, এরা সাধারণভাবে কর্মক্ষমতাগুলো সাধারণ শিশুদের মতো কর্মক্ষমতা এদের ব্যাহত থাকে। তো আমরা দেখি 1943 সালে ডক্টর লিও ক্যানার, কত সালে? 1943 সালে ডক্টর লিও ক্যানার 11টি শিশুর একটি দল নিয়ে তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে তাদের মধ্যে কয়েকটি শিশু একটু আলাদা ধরনের, তারা একটু আলাদা, তাদের আচার আচরণ, তাদের কাজকর্ম সবকিছু একটু আলাদা ধরনের তিনি লক্ষ্য করেন। এই যে আলাদা ধরনের লক্ষ্য করলো, এই শিশুগুলোকেই তিনি অটিজম হিসেবে নাম দেন, যে এদের যে প্রবলেম, এই প্রবলেমটাকে তিনি অটিজম হিসেবে নাম দেন। আর অটিজমটা আসলে কি? তিনি যে অটিজম হিসেবে নাম দিল, কিন্তু এই অটিজম নাম দেওয়ার কারণ কি? তিনি ওই শিশুদের মধ্যে কি এমন পার্থক্য দেখতে পেলেন যে তাদের অটিজমের মধ্যে ফেললেন? অটিজম হচ্ছে বিকাশে বৈকল্য। আমরা শিশুর বিকাশ নিয়ে আলোচনা করেছি আমাদের গত ক্লাসগুলোতে, তোমরা আমার গত ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে যে শিশুর বিকাশ কীরকম। একটি শিশু যখন ধাপে ধাপে বড় হচ্ছে, তার যে স্টেপ বাই স্টেপ যে সে বছরে পরিণত হচ্ছে, 1 থেকে 5 বছরে তার বিকাশ থাকে একরকম, 5 থেকে 10 বছরে তার বিকাশ একরকম থাকে, 10 থেকে 15 বছরে বিকাশ একরকম, এভাবে সে স্টেপ বাই স্টেপ এক একটি বছরের মধ্যে যাচ্ছে, তার জীবনের এক একটি পর্যায়ের মধ্যে যায় এবং তার যে বিকাশগুলো ঘটে সেই বিকাশগুলো এক এক ধরনের ঘটে থাকে। তো এই বিকাশগুলো যখন একটি শিশুর মধ্যে ঘটে না, এই বিকাশগুলো ঘটতে যখন বিলম্বিত হয় এবং ব্যাহত হয়, তখনই কিন্তু এই ধরনের প্রবলেমটাকেই বলা হচ্ছে অটিজম। তো অটিজম আমাদের সমাজে কিন্তু একটি কি বলবো, যে অটিজম আমাদের সমাজে আমরা খুব দেখতে পাই। অনেক শিশুদেরকে আমরা দেখে থাকি অটিজম, অনেকে এই শিশুদেরকে দেখে কি করে, গ্রামের মধ্যে একটি জিনিস থেকে থাকে যে তারা মনে করে যে এটা হয়তো তার পাপের ফল, কিন্তু না, এরকম কিছু মনে করার কোনো মানে হয় না। এটা আসলে কারো পাপের ফল নাই, এটি এক ধরনের রোগ। তো গ্রামে যেসব অশিক্ষিত নারীরা রয়েছে বা অশিক্ষিত পরিবাররা রয়েছে, তারা মনে করে যে এটা হয়তো তাদের কোনো পূর্বে কোনো পাপকৃত কাজের জন্য এই ফল হিসেবে হয়তো সৃষ্টিকর্তা তাদের সন্তানকে এরকমটা করে দিয়েছে। আসলে এরকম ভাবার কোনো কারণ নেই, এটা কোনো পাপের ফল না, এটি একটি রোগ। আবার অনেকে অনেক কুসংস্কার মনে করে, অনেক কুসংস্কার থেকে থাকে যে গ্রামে অনেক প্রবলেম থাকে, কি বলবো, যে অনেক ভূত টুত এই টাইপের, এই রিলেটেড হয়তো কোনো প্রবলেম না, এটাও সেরকম কোনো না, বিজ্ঞানসম্মত এরকম কোনো ব্যাখ্যা নেই, এরকম কোনো ভিত্তি নেই, এটা আসলে একটি রোগের মধ্যে পড়ে। তো এই যে অটিজম শিশুগুলোকে, আমাদের সমাজে যে অটিজম শিশুগুলো রয়েছে, এদেরও কিন্তু বিকাশ ঘটানো সম্ভব, এদেরও শিক্ষা দান করা সম্ভব, এদের বিকাশ ঘটানো সম্ভব, এদেরকে হয়তো স্বাভাবিক রূপে ফিরে আনা সম্ভব না, কিন্তু কিছুটা স্বাভাবিকের দিকে নিয়ে আসা সম্ভব। কিভাবে সম্ভব?
এদেরকে বিভিন্ন সৃজনশীল প্রশিক্ষণ দিতে হবে, এদেরকে দিতে হবে, এদের শিক্ষাদান করতে হবে, এদের সাথে সদাচরণ করতে হবে, এদেরকে বোঝাতে হবে। এভাবে একটি শিশুকে আমরা আমাদের দিকে নিয়ে আসতে পারবো। কেননা আমরা দেখেছি যে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যে হচ্ছে স্বাভাবিক শিশুরা রয়েছে তারা কি থাকে, একটা সৃজনশীল ক্ষমতার অধিকারী হয়, তারা যা কিছু করে সৃজনশীলভাবে করে। কিন্তু অটিস্টিক শিশুরা এই সৃজনশীল ক্ষমতার অধিকারী হয় না। তো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন কেয়ারের মাধ্যমে আমরা এদেরকে সৃজনশীলতার দিকে একটু হলেও নিয়ে আসতে পারি। তো এই যে সৃজনশীলতার দিকে যে নিয়ে আসবো, আমাদের দেশে কি এই অটিস্টিক শিশুদের সৃজনশীলতার দিকে প্রশিক্ষণ নেওয়ার মতো সেরকম ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আমাদের দেশও এখন উন্নতির দিকে যাচ্ছে, উন্নত হচ্ছে। তো আমাদের দেশও এরকম অটিস্টিক শিশুদের শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে। বড় বড় শহরগুলোতে, ঢাকার মতো, রাজশাহীর মতো এরকম বড় বড় শহরগুলোতে অটিস্টিক শিশুদের কেয়ার নেওয়া হয়। তো এই কেয়ারে নিয়ে গেলে তাদের হয়তো একটু সৃজনশীলতার বিকাশ ঘটতে পারে। তো আমরা যদি এখন অটিজমের হারটা দেখি, বাংলাদেশে যদি আমরা অটিজমের হার দেখি তাহলে দেখব যে অটিজমের হার মেয়েদের তুলনায় ছেলেদের বেশি হয়ে থাকে। অর্থাৎ যে অটিস্টিক শিশু বাংলাদেশে রয়েছে, সব অটিস্টিক শিশুর যদি আমরা গড় করি, আমরা যদি একটি সব অটিস্টিক শিশুর সংখ্যাগুলো নিয়ে আমরা যদি দেখি, পর্যালোচনা করে দেখি, তাহলে দেখব যে মেয়ে শিশুর তুলনায় এখানে ছেলে শিশুদের মধ্যে অটিস্টিকের সংখ্যাটা বেশি। তো এদের একটা অনুপাত করা হয়েছে, এই অনুপাতটা হচ্ছে 1 থেকে 4। অটিস্টিক শিশুর অনুপাত, অটিস্টিক শিশুর অনুপাত কিরকম, ছেলে এবং মেয়েদের মধ্যে, অটিস্টিক শিশু মেয়ে এবং ছেলের মধ্যে, আমরা যদি একটি অনুপাত দেখি তাহলে দেখব কিরকম দেখব, এই অনুপাতটি ধরে নেওয়া হয়েছে 1:4। তো এটি হচ্ছে আমাদের দেশে অটিস্টিক শিশুর অনুপাত। তো শিশুর বয়স যখন 2 থেকে 3 বছর তখন কিন্তু অটিজমের লক্ষণগুলো পায়। কেননা একটি শিশু জন্মের পর তো অতটা বিকাশ ঘটাতে পারে না, সে তো খুবই ছোট থাকে। সে যখন 2 থেকে 3 বছরে যায়, তার কথা ফুটে মুখে সে একটু একটু সৃজনশীলতার পরিচয় দিতে পারে। আমরা তখনই এই সৃজনশীলতার পার্থক্যগুলো লক্ষ্য করতে পারি স্বাভাবিক শিশুদের সাথে। তো অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো কিরকম হবে? অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য, অটিজমে আক্রান্ত সব শিশুর মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায় না। সব অটিস্টিক শিশুরাই যে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হবে তা কিন্তু না, তাদের বৈশিষ্ট্যে রকমফের রয়েছে। তো তারপরও বিভিন্ন চিকিৎসাবিদরা এই অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্যগুলোকে কম বেশি লক্ষ্য করে দেখেছে যে কয়েকটি বৈশিষ্ট্য সকল শিশুদের মধ্যেই বিদ্যমান থাকে। হয়তো সব বৈশিষ্ট্যই বিদ্যমান থাকছে না, কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য সেম হয়ে যায়, ম্যাচিং করে যায় এই অটিস্টিক শিশুদের মধ্যে। তো এই বৈশিষ্ট্যগুলো কি কি? এই কয়েকটি বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য। একটি হচ্ছে যোগাযোগের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগটা কি? এই যোগাযোগটা কি তাদের হেঁটে চলাচল করার যোগাযোগ না, এই যোগাযোগটা হচ্ছে তারা প্রত্যক্ষভাবে বা অপ্রত্যক্ষভাবে, মৌখিকভাবে বা অমৌখিকভাবে যে যোগাযোগ করে থাকে তার ফ্যামিলি মেম্বারের সাথে যে কানেক্টিভিটিটা, এটার কথা এখানে বলা হয়েছে। যে এই অটিস্টিক শিশুগুলো সাধারণত কারোর সাথে দৃষ্টি বিনিময় করে না। তারা হয়তো কোনো কাজ করছে, সেটা নিয়েই তারা ব্যস্ত থাকে, সেটাতেই তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। তাদেরকে যদি কেউ ডাকে, তারা সেই ডাকেও সাড়া দেয় না। কেউ আসলেও তারা চেয়ে দেখে না, তারা দৃষ্টি বিনিময় করে না। তাদের ভাষার বিকাশটা অস্বাভাবিক, অর্থাৎ তার বাসার যে ফ্যামিলি মেম্বার রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, মায়ের সাথে যে কানেক্টিভিটিটা সে করবে সেটাও তার অস্বাভাবিক হয়ে থাকে। অর্থাৎ মৌখিক ও অমৌখিক যোগাযোগ করতে পারে না। মৌখিক যোগাযোগ বলতে এই যে কথা বলে যে যোগাযোগটা, আর অমৌখিকটা হচ্ছে ইশারার মাধ্যমে যে যোগাযোগটা, এই যোগাযোগটা তারা করতে পারে না। এটি হচ্ছে অটিস্টিক শিশুদের মধ্যে একটি বৈশিষ্ট্য দেখা যায়। আরেকটি হচ্ছে সামাজিক সম্পর্ক। 2 নম্বরে যে বৈশিষ্ট্যটা লক্ষণীয় সেটি হচ্ছে সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক, এই সামাজিক সম্পর্কটা কি? যোগাযোগ তো গেল তার পরিবারের সদস্যদের মধ্যে কানেক্টিভিটি, সামাজিক সম্পর্কটা হচ্ছে তার পরিবারের বাইরের যে শিশুরা রয়েছে বা যে মেম্বাররা রয়েছে, সদস্যরা, পরিবারের যে লোকগুলো রয়েছে বাইরে সমাজের মধ্যে, তাদের সাথে কানেক্টিভিটিটা। তারা পরিচিত মুখ দেখলে হাসে না। সাধারণত কি হয়, একটি বাসায় যখন মেহমান আসে, সেই বাসায় যদি ছোট শিশু থাকে, সে যদি সেই মেহমানটিকে বা গেস্টটিকে চিনে থাকে, সে দৌড়ে যায়, তাকে সালাম করে, বা সালাম না করলেও তার সাথে
আদান প্রদান করতে চায়, কুশল বিনিময় করতে চায়, হাসে। তো এই অটিস্টিক শিশুরা এরকম হাসে না, এরা সামাজিক কোনো সম্পর্ক কারোর সাথে গড়ে তুলতে পারে না। এদের বাসায় যদি কোনো গেস্ট আসে, এরা তাদের উপস্থিতিও লক্ষ্য করে না, অর্থাৎ তাদের বাসায় গেস্ট আসলেও কি আর না আসলেও কি, সে পাশে তার কোনো লক্ষ্য থাকে না। ওই যে বললাম, তারা একটি জিনিস নিয়ে ব্যস্ত থাকে। তারা যদি কোনো শিশু যদি একটি খেলা, হয়তো কোনো পুতুল নিয়ে খেলছে, সে পুতুল নিয়ে খেলা নিয়েই ব্যস্ত আছে, তার অন্যদিকে সে কোনো দৃষ্টিপাত করে না, সে চায় না। এই শিশুগুলোর মধ্যে হয় কি, হঠাৎ করে কোনো শিশু আক্রান্ত হয়ে যায়, আবার কোনো শিশু গুটিয়ে যায়, কোনো শিশু চুপচাপ হয়ে থাকে, কোনো শিশু আবার দেখা যায় যে হাত পা আছাড় মারে, মাথা ঠুকে দেয়ালে, এরকম বৈশিষ্ট্যগুলো থেকে যায়। এরপরে দেখি পুনরাবৃত্তিমূলক আচরণ। 3 নম্বরে যে আচরণটার কথা বলা হয়েছে সেটি হচ্ছে পুনরাবৃত্তিমূলক আচরণ। এই পুনরাবৃত্তিমূলক আচরণটি কি? এই পুনরাবৃত্তিমূলক আচরণটি হচ্ছে একটি খেলা বা কোনো কাজ, একটি কাজ বা একটি খেলা শিশুরা বারবার করে থাকে। এই অটিস্টিক শিশুরা বারবার করে থাকে, অর্থাৎ কারো যদি পুতুল পছন্দ হয়ে থাকে, সে সারা দিনই পুতুল নিয়ে থাকবে, রাত হলেও পুতুল নিয়ে থাকবে, সবসময় সে পুতুল নিয়ে থাকবে। আবার কেউ যদি কোনো কাজ, কেউ ধুলাবালি নিয়ে খেলতে পছন্দ করছে, সে সারাক্ষণ ধুলাবালি নিয়েই, তার কেউ ডাকতে আসলেও সে সেদিকে সাড়া দেয় না, সে কোনো কথা শোনে না। এই পুনরাবৃত্তিমূলক আচরণগুলো দেখা যায়। এখানে বলেছে বস্তুর প্রতি অত্যাধিক মনোযোগী থাকে, অর্থাৎ মানুষ না, তারা কোনো বস্তুর প্রতি মনোযোগী থাকে। অনেকে খেলনা দিয়ে কিভাবে খেলে সেটা বোঝে না, অনেকে খেলনার মূল্যটা বোঝে না, মুখে দেয় বা গন্ধ শেখে। কেউ হয়তো পুতুলের খেলনা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু পুতুলটা আসলে কি, পুতুলটা দিয়ে কিভাবে খেলতে হয় এগুলো জানে না, কিন্তু পুতুলটা গন্ধ শুকে, পুতুলটা নিয়ে তারা ব্যস্ত, পুতুলটা কি এটা বোঝার জন্য তারা ব্যস্ত থাকে, কিন্তু তাদের মাথার মধ্যে এটা খেলে না যে পুতুলটা আসলে কি বা কিরকম। তো কেউ আবার নিজেকে বারবার আঘাত করে, দেয়ালে মাথা ঠুকে, জোরে ব্যথা পেলে সহজে ব্যথা অনুভব করে না। হ্যাঁ, অনেক শিশু, অটিস্টিক শিশু আছে, তারা হাত পা আছাড় মারে, হাতে হয়তো কোনো দিয়ে বাড়ি মারছে, হাতে মাথা দিয়ে দেয়ালে বাড়ি মারছে, এভাবে তারা নানা রকম কাজগুলো করছে, কিন্তু তারা যে ব্যথা পাচ্ছে, এই ব্যথাটা তারা খুব সহজে অনুভূত করে না, এটা ব্যথাটা তারা খুব সহজে অনুভব করে না। তো এই গেল আমাদের অটিজম শিশুর, অর্থাৎ অটিস্টিক শিশুর 3টি কমন বৈশিষ্ট্য, যে সব শিশুদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। তো এবার আসি আমরা এই অটিজমের শ্রেণী বিভাগে। এই অটিজমের শ্রেণী বিভাগ যদি আমরা পড়ি, তাহলে দেখব অটিজমকে 3 ভাগে ভাগ করেছে। অটিজমকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। এই যে অটিজম, এটাকে 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগে কয়টি? একটি হচ্ছে ক্লাসিক্যাল অটিজম, একটি হচ্ছে ক্লাসিক্যাল অটিজম, ক্লাসিক্যাল অটিজম। একটা ভাগ গেল আমাদের ক্লাসিক্যাল অটিজম। একটি হচ্ছে স্পারজার, স্পারজার। এবং 3 নম্বরে যেটি বলা হয়েছে, 3 নম্বরটাকে বলা হচ্ছে PDD-NOS। PDD অর্থাৎ PDD-NOS। এই PDD-NOS কে আবার 2 ভাগে ভাগ করেছে, আর সেটি হচ্ছে কি কি? একটি হচ্ছে রেট সিনড্রোম এবং হচ্ছে CDD। তো এই যে অটিজমকে 3 ভাগে ভাগ করলো, ক্লাসিক্যাল অটিজম, স্পারজার এবং PDD-NOS, এবং এই PDD-NOS কে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে রেট সিনড্রোম এবং CDD। আমরা এখন এই অটিজমের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখলাম যে ক্লাসিক্যাল অটিজম। ক্লাসিক্যাল অটিজমটা আসলে কি? শিশুর ভাষার বিকাশ হয় না। হ্যাঁ, ক্লাসিক্যাল অটিজম এই শ্রেণীবিভাগের মধ্যে যেসব শিশুরা পড়ে, অটিস্টিক শিশুরা পড়ে, তাদের ভাষার বিকাশ হয় না, অন্যের সাথে সামাজিক যোগাযোগ করে না, কোনো বিশেষ শব্দ বা বস্তুর প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়, অন্য শিশুরা যেভাবে খেলে সেভাবে খেলে না। ক্লাসিক্যাল অটিজমরা তাহলে আমরা কি দেখলাম? তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের ভাষার বিকাশটি সঠিকভাবে ঘটে না
এবং তারা যে অন্যের সাথে যে সামাজিক যোগাযোগটা করবে এই সামাজিক যোগাযোগটা তারা করে না। তো কোনো কোনো বিশেষ শব্দ বা বিশেষ বস্তুর প্রতি, অর্থাৎ বাসার ওই যে বললাম যে হয়তো কোনো লাইট নিয়ে একটি শিশু পড়ে আছে, সে লাইট নিয়েই ব্যস্ত, যে লাইট এটি কি, এটি কীরকম, এটি এরকম নিয়ে পড়ে আছে। কেউ কোনো একটু সাউন্ড শুনলো, একটু কুকুর হয়তো ডাকছে, এটি নিয়েই সে পড়ে আছে। তো এরকম বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। আর তারা তো তারা স্বাভাবিক শিশুদের মতো তো খেলবে না, তারা স্বাভাবিক শিশুদের মতো আচরণও করবে না। তো এই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অটিজমের বৈশিষ্ট্য গেল। এবার আসলো স্পারজার। স্পারজারটা কি? স্পারজার নিয়ে কি বলা হয়েছে এখানে? 1944 সালে ভিয়েনার চিকিৎসক হেন্স স্পারজার কিছু শিশুর উপর পর্যবেক্ষণ করে দেখেন যে শিশুরা স্বাভাবিক বুদ্ধি ও ভাষা ব্যবহারে দক্ষতা রাখে, কিন্তু তাদের মধ্যে সামাজিক দক্ষতার অনেক অভাব রয়েছে। তাহলে কি হলো? 1944 সালে একজন চিকিৎসক হেন্স স্পারজার ইনি কি করেছিল? তাহলে বোঝা যাচ্ছে যে এই যে হেন্স স্পারজার যে একটি পর্যবেক্ষণ করে একটি গবেষণার মধ্যে কয়েকটি শিশুর লক্ষ্য করলো, এই তার নাম অনুসারে অটিজমের ক্লাসিফিকেশনে একটি নাম দেওয়া হয়েছে স্পারজার। তো তিনি কি লক্ষ্য করেছে? তিনি লক্ষ্য করেছে যে শিশুরা স্বাভাবিক বুদ্ধি ও ভাষা ব্যবহারে দক্ষতা রাখে, কিন্তু তাদের মধ্যে সামাজিক দক্ষতার অনেক অভাব রয়েছে। সামাজিক দক্ষতা বলতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? এখানে সামাজিক দক্ষতা বলতে বোঝানো হয়েছে যে কোনো বস্তু বা ঘটনার শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। ওই যে কোনো বস্তু নিয়ে বা ঘটনা নিয়েই তারা ব্যস্ত থাকে, তারা বাইরের দিকে আর তাদের কোনো দৃষ্টিপাত হয় না, তারা যে বস্তুটা নিয়ে পড়ে আছে সেটা নিয়েই তারা সবসময় পড়ে থাকে। ঘরের কোনো আসবাব বা জামা কাপড় অন্যভাবে রাখা হলে তা মেনে নিতে পারে না। হ্যাঁ, তার কথা হচ্ছে সে যেটা মেনে নিবে সেটাই। ঘরের কাপড় যদি তুমি গুছিয়ে রাখো, তার মাথার মধ্যে যদি সেট থাকে যে না এটা এভাবে রাখতে হবে, তো তুমি যতই গুছিয়ে রাখো না কেন সে ওটাকে ওভাবেই রাখবে এবং এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করবে। তো এই যে তাদের একটা অস্বাভাবিক যে একটা বৈশিষ্ট্যগুলো, এই অস্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে, এইরকম অস্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়লেই তাকে স্পারজারের মধ্যে ধরে নেওয়া হচ্ছে। কোনো কাজ বা খেলার প্রতি অতিমাত্রায় আগ্রহ দেখায়, তাদের যেটা পছন্দ সেখানেই তারা আগ্রহ দেখাবে। তুমি যদি তাকে অন্য একটি খেলা খেলতে বলো, অন্য একটি কাজ করতে বলো, সে কখনো মোটেও সেটা করবে না। এবং ওটি যদি খেলতে না পারে, ওই খেলাটি যদি খেলতে না পারে, তাহলে সে প্রচণ্ড রকমের জেদ শুরু করে দেয়। ভাষার বিকাশ তাহলে কি আরেকটি হচ্ছে ভাষার বিকাশ ঘটলেও কথা বলার অস্বাভাবিকতা থাকে, অর্থাৎ তারা কথা বলার, তাদের মুখের মধ্যে ভাষা ফুটলেও তারা এলোমেলো কথা বলে, কখন কি বলছে বা কোন সময় কোন কথাটা বলতে হবে এটা তারা বুঝতে পারে না। এই টাইপের বিষয়টি থেকে যায়। শিশুকে যান্ত্রিক ও আবেগহীন মনে হয়, এই টাইপের শিশুগুলোকে যান্ত্রিক অর্থাৎ রোবোটিক মনে হয় বা এবং আবেগহীন মনে হয়। তারা কোনো কান্না, হাসি এসব কোনো কিছু বোঝে না। কোন টাইপের শিশুরা? স্পারজার অটিজমের মধ্যে যারা পড়ছে। তারপরে এবার আসলো PDD-NOS। এই PDD-NOS কি বলা হয়েছে? PDD-NOS এর কিন্তু একটি পূর্ণ রূপ রয়েছে। এই পূর্ণ রূপের সংক্ষিপ্ত করে PDD-NOS বলা হয়েছে, সংক্ষিপ্ত রূপটা। তো PDD-NOS এর যে পূর্ণ রূপ সেটি হচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফিড। এই PDD-NOS হলো অনেকগুলো অটিস্টিক লক্ষণের সমাহার, অর্থাৎ এই যে লাস্ট যে স্টেপটা অটিজমের রয়েছে, এখানে অনেকগুলো অটিজমের বৈশিষ্ট্যগুলো এই শিশুদের মধ্যে থাকবে, অর্থাৎ ক্লাসিক্যাল অটিজম, স্পারজার অটিজম, এই সব বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে প্রকাশ পাবে। ভাষা ব্যবহারের সমস্যা থাকবে, দৃষ্টি বিনিময়েও কোনো কিছু নির্দিষ্ট করে দেখতে সমস্যা হয়, খেলনা দিয়ে খেলার ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করে, পরিচিত পরিবেশে কোনো পরিবর্তন হলে তীব্র প্রতিক্রিয়া জানায়। ওই যে বললাম যে সে যেভাবে চায় সেভাবে যদি থাকে তো ফাইন, তুমি যদি তার বিপরীতটি ঘটাতে যাও তাহলে তারা তীব্র প্রতিক্রিয়া জানাবে এবং জেদ শুরু করে দিবে, চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিবে। অঙ্গ সঞ্চালনে পুনরাবৃত্তি করে, অর্থাৎ তার যে অঙ্গ সঞ্চালন, যে মাথা ঠুকা বা হাত পাও ছড়ানো, এই টাইপের কাজগুলো তারা পুনরাবৃত্তি করে থাকে। তো এই যে PDD-NOS কে দুভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে রেট সিনড্রোম এবং CDD। রেট সিনড্রোমটা আসলে কি? শৈশবকালীন মস্তিষ্কের স্নায়ুবিক বিকাশমূলক বিকৃতি, অর্থাৎ শৈশবকালে তার যে মস্তিষ্কের যে স্নায়ুবিক বিকাশটা ঘটছে এটার একটি বিকৃতি হবে। এর প্রধান বৈশিষ্ট্য হলো পেশি সঞ্চালনে অক্ষমতা। পেশি সঞ্চালন
বলতে কি, যে হাতের ব্যবহার কি কি, হাত দিয়ে কি কি কাজ করা যায়, এই ব্যবহারটিতে অক্ষমতা আসবে। শুধু হাত না, তার পা, এই টাইপের যে পেশি দিয়ে যেসব কাজগুলো করা যায় সেগুলোতে অক্ষমতা দেখা যায়। লক্ষণ দেওয়ার আগে শিশু স্বাভাবিকভাবে বাড়তে থাকে, অর্থাৎ লক্ষণ প্রকাশ করার আগে একটি শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, তাকে দেখে কখনোই বোঝা যাবে না যে সে অটিস্টিকের মধ্যে পড়ছে। হঠাৎ করে পেশির ক্ষমতা হ্রাস পাবে। তো অটিস্টিক যখন স্বাভাবিক বেড়ে উঠছে, হঠাৎ করে তার পেশির ক্ষমতাটা হ্রাস পেয়ে যাবে। এটি কোন ধরনের, কোন বৈশিষ্ট্যের মধ্যে? এটি হচ্ছে রেট সিনড্রোম। অঙ্গ কথা বলায় বাধার সৃষ্টি করে। 6 থেকে 18 মাস বয়সে প্রথম লক্ষণ ধরা পড়ে। তাহলে এই যে বলা হচ্ছে যে 6 থেকে 18 মাস বয়সেই এই রেট সিনড্রোমের প্রথম লক্ষণটি ধরা পড়ে থাকে। অপরপক্ষে আরেকটি ক্লাসিফিকেশনে দেখলাম কি, সিডিডি। এই সিডিডি কি, এদের মধ্যে 90% শিশুর আত্মনিয়ন্ত্রণমূলক সকল দক্ষতা থাকে না, অর্থাৎ এরা একা একা কোনো আত্মনিয়ন্ত্রণ, নিজেদেরকে নিয়ন্ত্রণ করার মতো কোনো দক্ষতা এরা রাখে না। ভাষার দক্ষতা, মলমূত্র ত্যাগ করার যে নিয়ন্ত্রণটা রয়েছে, অর্থাৎ মলমূত্র ত্যাগ করার সময় যে বলতে হবে যে মল ত্যাগ করবে না মূত্র ত্যাগ করবে, বা তার যে ক্রিয়েট হচ্ছে ভেতর থেকে মলমূত্র ত্যাগ করার জন্য, এই রকম বলার ক্ষমতাটা তারা রাখে না, বা তারা অটোমেটিক যে মলমূত্র ত্যাগ করে ফেলছে, কাপড় নষ্ট করে ফেলছে, এটিও তারা বোঝার মতো ক্ষমতায় থাকে না, অর্থাৎ তাদের এই জিনিসগুলো নিয়ন্ত্রণে থাকে না। সিডিডির লক্ষণ 2 বছর বয়সের পরে দেখা দেয়, অর্থাৎ 2 বছর বয়সের পরে এর লক্ষণগুলো বোঝা যায়। তো এই গেল হচ্ছে আমাদের অটিজমের ক্লাসিফিকেশন। তো এখানে স্বাভাবিক শিশু এবং অটিস্টিক শিশুর একটি পার্থক্য দেয়া হয়েছে। পার্থক্যটা এরকম যে স্বাভাবিক শিশুকে বলা হয়েছে যে পরিচিত মুখের দিকে তাকিয়ে হাসবে, অটিস্টিক শিশু অপর দিকে পরিচিত মুখের দিকে তো তাকাবেই না, হাসি তো দূরে থাক। তো পরিচিত কণ্ঠস্বর বা শব্দ শুনলে প্রতিক্রিয়া করে। অটিস্টিক শিশুরা এরকম শব্দ শুনে সাড়াও দেয় না, কোনো প্রতিক্রিয়াও জানায় না। বয়স বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন শব্দ শেখে, আর ওদের তো ভাষার বিকাশ হয় না, অটিস্টিকদের ভাষার বিকাশ হচ্ছে না, তাই তারা ভাষার ব্যবহার একেবারেই করতে পারে না। স্বাভাবিক শিশু কি মাকে না দেখলে কাঁদে, কিন্তু অটিস্টিক শিশু এরকম কোনো আগ্রহ প্রকাশই করে না। পরিচিত লোক দেখলে হাসে, যাতে কোলে যেতে চায়, অর্থাৎ পরিচিত লোক আসলে তারা কোলে যেতে চায়, কোলে উঠতে চায়, বেড়াতে চায়। অটিস্টিক শিশুদের মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা যায় না, তারা এক ধরনের খেলনা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু স্বাভাবিক শিশুদের কি হয়, এক ধরনের খেলনা নিয়ে খেলতে খেলতে দ্রুত তাদের অন্য ধরনের খেলনার প্রতি আগ্রহটা বেড়ে যায়। কিন্তু অস্বাভাবিক শিশুদের মধ্যে এরকম হয় না, তারা একটি খেলনা নিয়ে আসলে তারা খেলতে পারুক আর না পারুক, সেই খেলনাটি নিয়ে থাকতেই তারা বেশি পছন্দ করে থাকে এবং তারা গুটিয়ে নেয়। লোক দেখলে লোকদের কাছে যাবে না, তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। স্বাভাবিক শিশু কি হয়, দেহভঙ্গি ও সঞ্চালন স্বাভাবিক থাকে। অটিস্টিক শিশুর অস্বাভাবিক দেহভঙ্গি করে, হাত দোলায়, হাসে, কাঁদে, তারা অস্বাভাবিকভাবে আচরণ করে। স্বাভাবিক শিশুরা খেলনা পেলে খেলে, অস্বাভাবিক শিশুরা কি করবে, খেলনা পেলে আগে সেটা মুখে দেওয়ার চেষ্টা করবে, গন্ধ শুনবে, কারণ তারা তো খেলনার সঠিক ব্যবহারটি জানে না। তো এই যে স্বাভাবিক শিশু এবং অস্বাভাবিক শিশুর মধ্যে পার্থক্যটা, এটা তোমাদের জানতে হবে। এবার আসি অটিস্টিক শিশু শিক্ষাদান পদ্ধতি। এই যে আমি শুরুতেই বলেছি যে অটিস্টিক শিশুদেরকে প্রশিক্ষণ দিলে, শিক্ষা দিলে তারা একটু সৃজনশীলতার দিকে আসতে পারে, তারা তাদের অটিস্টিকতা থেকে একটু স্বাভাবিকের মতো আচরণ করতে পারে। তো এই যে শিক্ষাদান, এই প্রশিক্ষণটা কিরকম হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ স্থাপনের প্রশিক্ষণ, সামাজিক শিক্ষা প্রশিক্ষণ, স্থানীয় বিকাশ ও খেলাধুলার দক্ষতা বৃদ্ধি। তাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, তাহলে এই জিনিসগুলো তাদের মধ্যে পাবে। সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ স্থাপন করতে পারবে, সামাজিক শিক্ষাটা জানবে এবং জ্ঞানীয় বিকাশ ও খেলাধুলায় দক্ষতা তাদের বাড়বে। আচরণগত সমস্যা নিয়ন্ত্রণ হবে, বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি পাবে। অবাঞ্ছিত আচরণ রোধ করা, যে এই যে তার মাথাটাকে বারবার আঘাতপ্রাপ্ত করছে, হাতটাকে আঘাতপ্রাপ্ত করছে, এরকম অবাঞ্ছিত যে আচরণগুলো রয়েছে এগুলো রোধ করা যাবে। আত্মপরিচর্যামূলক দক্ষতা অর্জন, অর্থাৎ নিজের যে একটা পরিচর্যা বলে কথা থাকে, চুলটাকে একটু গুছিয়ে রাখি, মুখটাকে একটু ফ্রেশ রাখি, এই ব্যাপারগুলো তারা একটু হলেও শিখবে। ভাষা ব্যবহারে দক্ষতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাদেরকে যখন প্রশিক্ষণ দেওয়া হবে, তাদের সাথে যখন কথা বলা হবে, তাদের যখন বারবার বোঝাতে হবে, ভালোবাসা দিয়ে কাছে টেনে বোঝাতে হবে, তখন তারা ভাষা ব্যবহারেও কিন্তু দক্ষতাটা পেয়ে থাকবে। তো এই বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু নিয়ে আমরা জানছি, পড়ছি, প্রতিবন্ধী শিশু, অটিস্টিক শিশু, এদের জন্য কিন্তু সমাজের এবং পরিবারের কিছু কিছু দায়িত্ব থাকে। এই যে তাদেরকে পাপের বোঝা মনে করে বা কুসংস্কারের ফলে তাদের কুসংস্কার ধরে নিয়ে তাদেরকে দূরে ঠেলে দিলে কিন্তু হবে না। তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে আমাদের সাথে রাখতে হবে, স্নেহ ভালোবাসায় রাখতে হবে, তাদের একা করে দিলে হবে না।
আমরা যদি আমাদের সমাজ থেকে পরিবার থেকে একা করে দেই তাহলে কিন্তু হিতে বিপরীতটা ঘটে যাবে। তো এই অটিস্টিক শিশু, প্রতিবন্ধী শিশুদের জন্য যে পরিবারের মানুষদের সম্পর্কটা বন্ধুসুলভ হতে হবে, তারা যেভাবে চায় তাদের সাথে সেভাবে আচরণ করে বিষয়গুলো কৌশলে ম্যানেজ করে নিতে হবে, জোর করে কোনো কিছু হবে না। তো এই হচ্ছে আমাদের অটিস্টিক শিশু নিয়ে আলোচনা ছিল। দেখতে দেখতে আজকের ক্লাস শেষ হয়ে গেল। আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।